তো আমরা এখন যে টাইপের ম্যাথ গুলো দেখছিলাম আরো কিছু ম্যাথ দেখবো যেখানে হচ্ছে সমীকরণ বানিয়ে নিতে হবে, বানানোর পরে সলভ করতে হবে। তো দেখেন এখানে 17 নম্বর যে প্রশ্নটা আছে বলা হয়েছে একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে 2 হলে সংখ্যাটি কত? একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি। এখানে একটা সংখ্যা আমরা যদি ধরে নেই যে একটা সংখ্যা হচ্ছে এক্স, এখন এক্স এর গুণাত্মক বিপরীত মানে হচ্ছে এক্স এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x, এক্স এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x। আর যদি বলতো এক্স এর যোগাত্মক বিপরীত তাহলে হচ্ছে মাইনাসের এক্স, এক্স এর যোগাত্মক বিপরীত মানে হচ্ছে মাইনাসের এক্স, আর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x। তো গুণাত্মক মানে হচ্ছে গুণের বিপরীত, এক্স এর গুণ তো এক্সই হয়, তো এর বিপরীত হচ্ছে 1/x। আবার এক্স এর যোগাত্মক মানে হচ্ছে যোগ চিহ্নের বিপরীত, যোগ চিহ্নের বিপরীত হচ্ছে মাইনাসের এক্স। এখন বলেছে এখানে একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি। গুণাত্মক বিপরীতের সমষ্টি অর্থাৎ দুইটা সমষ্টি কত আসবে? 2 হলে সংখ্যাটি কত? ঠিক আছে, এটা 2 হলে সংখ্যাটি কত এটা হচ্ছে বের করতে বলেছে। তো গুণাত্মক বিপরীত মানে হচ্ছে 1/x, এটা মনে রাখবেন। তো এখানে এখানে হচ্ছে যদি আমরা এটাকে সমাধান করি মানে যদি লসাগু করে বের করি তাতেও করা যাবে। তো আমি এটা অপশন টেস্ট যদি দিয়ে করি তাহলে খুব ভালো হবে। এবং অপশন থেকে যদি আমরা এখানে x এর মান 1 বসাই, ধরেন এখানে যদি x এর মান 1 বসাই, তো এখানে 1 বসালে পরেরটাও 1 হবে। তো দুই জায়গায় যদি 1 হয়, এটা 1 এটাও 1, তাহলে 1 প্লাস 1/1, 1/1 মানে 1। তো 1 প্লাস 1 সমান 2 আসে, তাহলে দেখেন রাইট সাইড 2 আছে, লেফট সাইড কত আসে? 1 প্লাস 1, অর্থাৎ রাইট সাইডেও লেফট সাইডেও 1 প্লাস 1 সমান 2। বিপরীতটা কি বলছিলেন? যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস, যদি বলে প্লাসের এক্স এর যোগাত্মক বিপরীত হলে মাইনাস, আর মাইনাসের যোগাত্মক বিপরীত হচ্ছে প্লাস। মাইনাস কি এক্স, এক্স মাইনাস 1/x? না, শুধু মাইনাসের এক্স, এক্স এর যদি বলে শুধু মাইনাসের এক্স, শুধু 1 বাই না, মাইনাসের x। শুধু মাইনাসের এক্স। আর বিয়োগের গুণাত্মক বললে? বলে, গুণাত্মক বলে 1/x। যদি এরকম বলে যে মাইনাস এক্স এর যোগাত্মক বিপরীত তাহলে আসবে প্লাসের এক্স। ঠিক আছে, আবার যদি বলে 1/x এর গুণাত্মক বিপরীত তাহলে আসবে শুধু এক্স। আর গুণাত্মক বললে 1/x। গুণাত্মক বলে 1/x। আচ্ছা, আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে আমাদের যে ম্যাথটা ছিল, তো এরকম সমীকরণ বানানো হচ্ছে বিষয়। তো আমরা হচ্ছে জানলাম যে সমীকরণ গুণাত্মক হলে কিভাবে করতে হয়, তারপর আপনি আপনার মতো করে সমাধান করবেন। 18 নাম্বারটা একই রকম, একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি √3, অর্থাৎ একটা সংখ্যা যদি এক্স হয় তার গুণাত্মক বিপরীত মানে হচ্ছে 1/x। তো এখন বলেছে যে এই দুইটার সমষ্টি হচ্ছে √3, √3। তার মানে দুইটা সমষ্টি বের করলাম হচ্ছে x প্লাস 1/x সমান হচ্ছে √3। এখন বলেছে ওই সংখ্যার ঘন ও ঘন এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত? বলেছে ওই সংখ্যার ঘন ও ঘন এর গুণাত্মক বিপরীত, অর্থাৎ যে সংখ্যাটা আমরা ধরেছিলাম এক্স, তার ঘন কত হবে? তার ঘন হচ্ছে এক্স কিউব, এক্স কিউব। এখন বলেছে তার ঘন ও তার ঘন এর গুণাত্মক বিপরীত, তাহলে ঘন হচ্ছে এক্স কিউব, তাহলে ঘন এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x কিউব। এখন বলেছে 1/x কিউবের মান কত? তো বীজগণিতের সূত্রাবলীতে আমরা এই ম্যাথটা করেছি। ঠিক আছে, এক্স প্লাস 1/x সমান √3 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত, এই জিনিসটাকে এখানে আমরা সমীকরণের মধ্যে ফেলেছি। তো প্রশ্ন বলেছে একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি √3। একটা সংখ্যা হচ্ছে এক্স, তার গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x, এর সমষ্টি হচ্ছে √3। এখন বলেছে যে সংখ্যাটার ঘনের গুণাত্মক বিপরীত, তাহলে ঘন হচ্ছে এক্স কিউব, তার গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x কিউব সমান কত, এটা হচ্ছে বের করতে হবে। আমরা সবাই এই সমীকরণ বের করতে পারি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab বসালে অ্যান্সার চলে আসবে। এটা আমরা আগে করেছি। তো এরপরে আমরা হচ্ছে যে ধরনের ম্যাথ গুলো দেখবো এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে এইগুলো যে কোনো গভর্নমেন্ট জব এক্সামের জন্য, বেশ করে সামনে যেহেতু প্রাইমারি এক্সাম আছে, প্রাইমারি এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সব ধরনের পরীক্ষাতে এটা আসে। তো এই ম্যাথটা এখানে যেমন প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। যেমন বলেছে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি করে চাঁদা দিলে মোট 75 টাকা আসে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো বিভিন্ন ধরনের হয়, যেমন এটা একটা প্রশ্ন, উপরে হয়তো আরো আছে, আমরা এই সবগুলো একটু সবগুলো একটু একসাথে দেখার চেষ্টা করি। এখানে কি উপরে আছে? আচ্ছা, উপরে নাই, নিচে হয়তো আছে। আচ্ছা, নিচের সংখ্যাটা একটু আবার দেখে আসি, তারপর উপরেটা দেখাচ্ছি আপনাদের। যেমন এখানে বলেছে যে একটি, এই যে 8 নাম্বার বলেছে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে
তত টাকা করে প্রদান করলে মোট 65-61 টাকা হয়। যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে। এখন একটা শ্রেণীতে কতজন ছাত্র আছে, তা আমরা ধরে নিলাম একটা শ্রেণীতে ছাত্র আছে হচ্ছে এক্স জন, ঠিক আছে? একটা শ্রেণীতে ছাত্র আছে হচ্ছে এক্স জন। এখন বলেছে প্রত্যেকে যদি তত টাকা করে দেয়, অর্থাৎ ছাত্র সংখ্যা এক্স জন, প্রত্যেকে এক্স টাকা করে দেয়। তা আমরা যদি হিসাব করি যে একজনে দেয় হচ্ছে এক্স টাকা, সুতরাং মোট ছাত্র হচ্ছে এক্স জন, তাহলে এক্স জন দিবে হচ্ছে এক্স ইন্টু এক্স টাকা। আবার খেয়াল করেন, একটা শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট হয় 65-61 টাকা। এখন একটা শ্রেণীতে যদি ছাত্র থাকে এক্স জন, তাহলে প্রত্যেকে টাকা দিবে এক্স টাকা করেই। আমরা যদি এভাবে হিসাব করি, একজনের টাকা দেয় এক্স টাকা, সুতরাং এক্স জনের টাকা দেয় এক্স ইন্টু এক্স, অর্থাৎ আসে হচ্ছে এক্স ইন্টু এক্স সমান আসে হচ্ছে 6561 টাকা। এটা হচ্ছে সমীকরণ। তো এরপর উপরে যে ম্যাথটা আছে, এখন এই এক্স স্কোয়ার সমান 6561, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে অ্যান্সার চলে আসবে। তো এটাকে সমাধান করবো কিভাবে? এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার সমান হচ্ছে 6561। এখন এক্স স্কোয়ার দুবার যদি আমরা রুট করে দিই, রুট ওভার 6561 করলে অ্যান্সার চলে আসবে রুট ওভার 6561। তো আমরা বর্গমূল শিখেছিলাম, যদি আপনাদের মনে থাকে তাহলে আপনারা করতে পারবেন। বর্গমূল করার সময় আমরা নিয়মটা কি করেছিলাম, আমরা হচ্ছে জোড়া জোড়া বানিয়েছিলাম। তো এখানে জোড়া বানানো আছে, এখানে দেখেন জোড়া বানানো আছে। জোড়াটা কিভাবে বানানো হচ্ছে, এখানে 61 আর হচ্ছে 65, এটা জোড়া বানানো আছে। আমাদের কি করতে হবে, এই জোড়া থেকে হচ্ছে বর্গমূল বের করতে হবে। তো আমি হচ্ছে এগুলো একটু মুছে ফেলি। যদি আমরা হচ্ছে 6561 এটার বর্গমূল বের করতে পারি তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো বর্গমূল করার নিয়মটা আমি একটু মনে করে দিই আপনাদের। আমরা হচ্ছে এখানে যে 65 আছে, এই 65-র আগে বর্গমূল করব। তো 65 বর্গমূল করার জন্য দেখবো 65-র মধ্যে সবচেয়ে বড় বর্গ সংখ্যা কোনটা আছে। তো আমরা জানি 65-র মধ্যে সবচেয়ে বড় বর্গ সংখ্যা হচ্ছে 8 × 64, অর্থাৎ 64 হচ্ছে 65-র মধ্যে সবচেয়ে বড় বর্গ সংখ্যা। তো 64-র বর্গমূল কত? 8। তো আমরা এখানে বর্গমূলটা ডান পাশে লিখে দিব। 64-র বর্গমূল হচ্ছে 8। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা বিয়োগ করব, বিয়োগ করলে আসে 1। আর এরপর আমরা এই জোড়াটা নামাবো, 61 নামাবো, নামাবলে হচ্ছে হয়ে যাবে 161। এখন এই 8-এর ডাবল নিতে হবে, এখানে 8-এর ডাবল হচ্ছে কত হয়? 16 হয়। তো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এখানেও নিব, আমরা উপরে নিব। নেওয়ার পরে কি হবে? 161 আসবে। তো আমি যদি এখানে 161-র সাথে মানে এখানে যদি 1 নেই তাহলে হবে 161, তার সাথে 1 গুণ করলেও 161 আসবে, অর্থাৎ লাস্টে এখানে ভাগশেষটা 0 হয়ে যায়। ভাগশেষ 0 হলে আমাদের বর্গমূলটা চলে আসে। এখানে বর্গমূল হচ্ছে 81। এগুলো আমরা আগে করেছি। তো আমরা পেয়ে গেলাম এখানে ছাত্র সংখ্যা হচ্ছে 61 জন, ঠিক আছে? তার মানে হচ্ছে একটা ক্লাসে ছাত্র সংখ্যা হচ্ছে 61 জন, সরি 81 জন, আর প্রত্যেকে টাকা দিয়ে 81 টাকা করে। তাহলে একজনের দেয় 81 টাকা, 81 জনের দেয় হচ্ছে 81 × 81 টাকা। টোটাল আসে হচ্ছে 65-61 টাকা। তো এই ম্যাথটা আমরা করলাম এই জন্য যেন উপরের ম্যাথটা আমরা বুঝতে পারি ভালোভাবে। উপরের ম্যাথটা একটু দেখেন, যেটা আমরা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে বলেছে কোথায় যেন ছিল, আচ্ছা হ্যাঁ 16 নাম্বার বলেছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 65 পয়সা বেশি করে চাঁদা প্রদান করলে মোট 75 টাকা ওঠে। তো একটা শ্রেণীতে ছাত্র সংখ্যা আমরা ধরে নিলাম আছে হচ্ছে এক্স জন, ঠিক আছে? একটা শ্রেণীতে ছাত্র সংখ্যা হচ্ছে এক্স জন, বলেছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো মানে তত টাকার চেয়ে বা তত পয়সার চেয়ে আরো 65 পয়সা করে বেশি দেয়। তাহলে ধরেন আগেরটা ছিল হচ্ছে প্রত্যেকে এক্স টাকা করে দেয় বা এক্স পয়সা করে দেয়, এখানে হচ্ছে এক্স পয়সা চেয়ে হচ্ছে 65 পয়সা, হ্যাঁ 25 পয়সা করে বেশি দেয়। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে একটা শ্রেণীতে ছাত্র সংখ্যা হচ্ছে এক্স জন, প্রত্যেকে টাকা দেয় যতজন সংখ্যা তার থেকে 25 পয়সা বেশি, তাহলে প্রত্যেকে দেয় হচ্ছে এক্স প্লাস 25 টাকা পয়সা। তাহলে একজনে দেয় হচ্ছে এক্স প্লাস 25 পয়সা, সুতরাং টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে এক্স জন। একজনে দেয় এক্স প্লাস 25 পয়সা, সুতরাং এক্স জনে দেয় হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 25 পয়সা। এই সবটা করলে কত টাকা হবে? হবে হচ্ছে 75 টাকা। কিন্তু আমাদের এই টাকাটাকে পয়সা বানাইতে হবে, কারণ আমাদের বাম পাশে আমরা যা যা করেছি সব হচ্ছে পয়সা নিয়ে হিসেব করেছি। যেমন আমরা ছাত্র সংখ্যা ধরেছি এক্স জন, প্রত্যেকে দেয় হচ্ছে এক্স প্লাস 25 পয়সা করে। তাহলে এখানে যেহেতু বাম পাশে সবটা পয়সা আছে, আমাদের ডান পাশেরটাকে পয়সা বানাতে হবে। তো আমরা জানি 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, তাহলে 75 টাকা সমান হচ্ছে 75 ইন্টু 100 পয়সা, তাহলে টোটাল হচ্ছে আসছে 7500 পয়সা। এখন এটাকে সমাধান করলে আমাদের মান চলে আসবে এক্স এর মান। তো সমাধান করার জন্য কি করতে হবে, এখানে আহ গুণ করলে আসে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 25x, এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস হচ্ছে 7500। 7500 টাকা আমরা বাম পাশে নিয়ে আসবো, এনে হচ্ছে মিডল টার্ম করবো, মাইনাস হচ্ছে 7500।
তো এটা হচ্ছে আমরা মিডল টার্ম করলে x এর মানটা পেয়ে যাব। আচ্ছা, মিডল টার্ম করার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এরকম বড় সংখ্যাকে আপনার এই সাধারণত বড় সংখ্যাগুলো যেখানে শূন্য থাকে সেগুলা সহজেই করা যায়। যেমন আমি যদি এখানে 75 ইন্টু 100 নেই, 75 আর 100 গুণ করলে কিন্তু 7500 হয়। তো 75 ইন্টু 100 করলে আবার 100 থেকে যদি 75 বাদ দিই তাহলে 25 হয়। অর্থাৎ খুব বেশি টেনশনের কিছু না, এখানে 100 আর 75 নিলে কিন্তু অ্যান্সার মানে মিডল টার্মটা হয়ে যাচ্ছে। তো আমি যদি 25x কে এভাবে লিখি 100x মাইনাস 75x, তাও কিন্তু হচ্ছে 100x মাইনাস 75x করলে 25x হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা যেটা পাবো দেখতে পাচ্ছি যে x এর মান পাবো একটা 100 মানে মাইনাসের 100, আরেকটা পাবো হচ্ছে x এর মান 75 পাবো। তো যেহেতু মাইনাসের 100 আমরা নিতে পারবো না, তাই হচ্ছে আমাদের 75টা নিতে হবে। আচ্ছা, তো আপনারা এখান থেকে সমাধান করে ফেলেন। যদি আপনি x কমন নেন তাহলে x এর মান আসে হচ্ছে একটা আসে হচ্ছে মাইনাসের 100 আর 75 কমন নিলে আসে হচ্ছে 75। তাহলে যেটা যেটা প্লাস সেই মানটা আমরা নিতে পারবো, কারণ আমরা জানি ছাত্র সংখ্যা কখনো মাইনাস হতে পারবে না। এখান থেকে পরের 2 লাইন পরে আপনারা দেখবেন x এর মান আসে মাইনাসের 100 আর হচ্ছে আরেকটা x এর মান আসে হচ্ছে প্লাসের 75। যেহেতু আমরা ছাত্র সংখ্যা মাইনাস নিতে পারবো না, তাই আমাদেরকে প্লাসের 75টা নিতে হবে। তো অ্যান্সার চলে আসলো প্লাসের 75। তো এই ম্যাথগুলো মানে এখন যে ম্যাথটা করলাম এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এগুলো কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসে, অনেক ইম্পর্টেন্ট। তো এখন আমরা আরো কিছু ম্যাথ করব, যেমন হচ্ছে এখন যে ম্যাথটা করলাম এর পাশাপাশি আরেকটা ম্যাথ আছে যেটা হচ্ছে বোর্ডের অঙ্ক। এটা অনেক আসে, যেমন বলেছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসলে 5খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 7 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর মোট ছাত্র সংখ্যা কত? তো আমরা যেহেতু এখানে বলেছে যে ছাত্র সংখ্যা কত, আমরা ছাত্র সংখ্যাটা হচ্ছে x ধরে নিব। ফার্স্টে আমরা ছাত্র সংখ্যা x ধরে নিব। তো x যদি ধরে নেই, আমি লিখলাম ফার্স্ট হচ্ছে ছাত্র সংখ্যা x জন, ছাত্র সংখ্যা হচ্ছে x জন। এখন দেখেন বলেছে একটা শ্রেণীর মানে প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসলে, মানে ক্লাসে যে কয়টা বেঞ্চ আছে যদি প্রত্যেক বেঞ্চে 5 জন করে বসে, তারপরে 5টা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 7 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। এখন আমরা একটা জাস্ট এই অঙ্কটা বোঝার জন্য আমরা অন্য একটা এক্সাম্পল নেই। ধরেন একটা ক্লাসে স্টুডেন্ট আছে 100 জন, ঠিক আছে? একটা ক্লাসে স্টুডেন্ট আছে 100 জন। তো এই 100 জন যদি প্রত্যেক বেঞ্চে যদি 5 জন করে বসে, তাহলে বেঞ্চ সংখ্যা কয়টা? 100 ভাগ 5 সমান হচ্ছে 20, তাই তো? বেঞ্চ সংখ্যা হচ্ছে 20। তাহলে একটা ক্লাসে ছাত্র সংখ্যা আমরা ধরলাম 100 জন আছে, আর প্রত্যেক বেঞ্চে যদি 5 জন করে বসে তাহলে বেঞ্চ সংখ্যা হচ্ছে 20টা আসে। এখন এরকম যদি আমি বলি যে একটা ক্লাসে যতজন ছাত্র আছে, যেমন ধরেন 100 জন, তো যদি আমি প্রত্যেক বেঞ্চে 4 জন করে বসাই, তো 4 জন করে বসানোর পরে কিছু বেঞ্চ হচ্ছে খালি থাকে। কিছু বেঞ্চ খালি থাকে মানে হচ্ছে কি, আমার যতজন ছাত্র এই সবাই বসার পরেও বেঞ্চ খালি আছে। তা আমি যদি এরকম বলতাম যে আমার ক্লাসে বেঞ্চ আছে ধরেন হচ্ছে 19টা, আর ছাত্র হচ্ছে আপনার হচ্ছে 19টাতে আমরা যদি 5 জন করে বসাই তাহলে কত আসে? আচ্ছা, বেঞ্চ ধরলাম হচ্ছে 21টা, তো বেঞ্চ হচ্ছে 21টা আর ছাত্র হচ্ছে ক্লাসে 100 জন, আর প্রত্যেক বেঞ্চে বসতে পারে 5 জন করে। একটু ভালো করে খেয়াল করেন, আমি বললাম ক্লাসে ছাত্র হচ্ছে 100 জন আছে, প্রত্যেক বেঞ্চে বসতে পারে 5 জন করে। তো আর সবাই বসার পরেও একটা বেঞ্চ হচ্ছে খালি থাকে। তো যদি এরকম বেঞ্চ হয় ধরেন 21টা বেঞ্চ, তাহলে প্রত্যেক বেঞ্চ যদি 5 জন করে বসাই, তাহলে 5 20 100 জন বসতে পারে 20টা বেঞ্চে। তারপরে একটা বেঞ্চ কি আছে? খালি আছে। এখন আপনি যদি টোটাল বেঞ্চ সংখ্যা বের করতে যান, আপনাকে কি করতে হবে? আপনার কাছে ওই যে 100 জন স্টুডেন্ট আছে তাদেরকে আগে বসাইতে হবে, বসানোর পরে যে বেঞ্চগুলো খালি আছে সেগুলো গুণার মধ্যে আনতে হবে। তো আমার ক্লাসে যদি 100 জন থাকে, আমি যদি প্রত্যেক বেঞ্চে 5 জন করে বসাই, তাহলে 100 ভাগ 5 সমান হচ্ছে 20টা বেঞ্চ আসবে। কি বেঞ্চ? যেগুলোতে স্টুডেন্ট বসতে পারে। এ হলো 20টা বেঞ্চ। আর আরেকটা বেঞ্চ কিন্তু খালি আছে, ওই বেঞ্চটা কিন্তু আমাকে যোগ করতে হবে। তাহলে 20 আর ওই একটা যোগ করলে 21টা বেঞ্চ হবে। তো সবসময় খেয়াল করতে হবে যদি কোনো বেঞ্চ খালি থাকে, প্রথমে আপনার বেঞ্চ হচ্ছে 2 ধরনের বেঞ্চ থাকবে ক্লাসে। একটা হচ্ছে যে বেঞ্চগুলোতে স্টুডেন্ট বসেছে সেটা একটা হিসাব, আর যেগুলোতে বসতে পারেনি সেটা হচ্ছে আরেকটা হিসাব। এই দুইটা যোগ করলে টোটাল বেঞ্চ পাওয়া যাবে। আবার যদি এমন হয় যে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে আপনার বেশি, বেঞ্চ সংখ্যা কম, তাহলে স্টুডেন্ট বসানোর পরে
স্টুডেন্ট বসানোর পরে দেখবেন অনেক স্টুডেন্ট দাঁড়ায় থাকবে, তাই তো? যদি বেঞ্চ সংখ্যা কম থাকে তাহলে সবাই বসতে পারবে না, কিছু স্টুডেন্ট দাঁড়ায় থাকবে। তাহলে এই দাঁড়ানো স্টুডেন্টদের প্রথমে ম্যানেজ করে দিতে হবে। ধরেন আমি বললাম যে একটা ক্লাসে বেঞ্চ আছে হচ্ছে 19টা, আর হচ্ছে স্টুডেন্ট আছে হচ্ছে ক্লাসে 100 জন। তাহলে প্রত্যেকটা বেঞ্চে বসে হচ্ছে 5 জন করে, তাহলে 19টা বেঞ্চে যদি বসে তাহলে বসতে পারে 95 জন। সেক্ষেত্রে আরো 5 জন কিন্তু স্টুডেন্ট রয়ে গেছে। তাহলে আমি যদি মোট স্টুডেন্ট বের করতে চাই, বা হচ্ছে মোট বেঞ্চ সংখ্যা যদি বের করতে চাই, তাহলে মোট বেঞ্চ সংখ্যা বের করতে চাইলে যেহেতু সবাই বসতে পারছে না, তা আমার কি করতে হবে, যে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে আগে বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পরে যে ছাত্র সংখ্যা থাকবে সেটার থেকে হচ্ছে আমরা বেঞ্চ সংখ্যাটা বের করতে পারবো। তো যেহেতু আমাদের স্টুডেন্ট 5 জন বসতে পারে নাই, তা আমরা যদি 100 জন থেকে 5 জন বাদ দিয়ে দিই তাহলে থাকবে হচ্ছে 95 জন। প্রত্যেক ম্যাচে যদি 5 জন করে বসে, 95 ভাগ 5 সমান হচ্ছে 19। অর্থাৎ আমরা যেহেতু সমীকরণ বানাবো, সমীকরণটা এমন ভাবে হইতে হবে, যদি সমীকরণে বাম পাশে বেঞ্চ সংখ্যা থাকে ডান পাশে বেঞ্চ সংখ্যা করতে হবে। যদি সমীকরণে বাম পাশে আমরা স্টুডেন্ট সংখ্যা ধরি, ডান পাশে স্টুডেন্ট সংখ্যা থাকতে হবে। এবং একটু আগে যে ম্যাথটা আমরা করছিলাম সেখানে হচ্ছে আমরা দুই পাশে কিন্তু পয়সা বানিয়েছি। তো যে কোনো সমীকরণ আপনার যখন করবেন তখন আপনার এই সমীকরণের দুইটা পাশ আপনার ঠিক রাখতে হবে। সমীকরণের বাম পাশে যদি বেঞ্চ থাকে তাহলে বেঞ্চই রাখতে হবে, যদি ডান পাশে মানে যদি বেঞ্চ থাকে তাহলে দুই পাশেই বেঞ্চ। আবার যদি বাম পাশে আপনি স্টুডেন্টের সংখ্যা বের করেন, সেক্ষেত্রে ডান পাশে স্টুডেন্ট সংখ্যা বের করতে হবে। তো আমাদের এই যে ম্যাথটা আছে এটা যদি আমরা সাজাই, তো একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 5 জন করে বসে, তাহলে আমরা ধরে নিলাম ক্লাসে স্টুডেন্ট হচ্ছে কতজন, এক্স জন, তাহলে মোট স্টুডেন্ট হচ্ছে এক্স জন। প্রত্যেক বেঞ্চে যদি 5 জন করে বসে তাহলে কি বের হবে, কতজন স্টুডেন্ট বেঞ্চে বসতে পেরেছে। তো আমি যদি ধরি যে ক্লাসে স্টুডেন্ট হচ্ছে 100 জন, 100 জনকে যদি 5 জন করে 5টা বেঞ্চ করে বসায়, মানে প্রতি বেঞ্চে যদি 5 জন করে বসায় তাহলে বেঞ্চ সংখ্যা আসবে 20টা। কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে আমার বেঞ্চ সংখ্যা আছে 21টা, তার মানে আরো একটা বেঞ্চ সংখ্যা এক্সট্রা রয়ে গেছে, এই বেঞ্চ সংখ্যাটা আপনাকে যোগ করতে হবে। তো এখানে বলেছে যে 5 জন করে বসার পরেও আরো 5টা বেঞ্চ খালি থাকে। তাহলে এখানে আমি মোট সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে বেঞ্চ সংখ্যা, যে বেঞ্চ সংখ্যাগুলোতে স্টুডেন্ট বসেছে। আর বাকি যে বেঞ্চ খালি আছে সেটা কিন্তু আপনাকে কাউন্ট আনতে হবে। তাহলে একটা ক্লাসের মধ্যে দুই ধরনের বেঞ্চ আছে, কিছুতে স্টুডেন্ট বসেছে আর কিছু খালি আছে। তাহলে এখানে বাম পাশে আমরা পেয়েছি ক্লাসের মোট বেঞ্চ সংখ্যা, ডান পাশেও কিন্তু বেঞ্চ সংখ্যায় রাখতে হবে। তো এখন বলেছে যদি প্রতি বেঞ্চে 3 জন করে বসে, অর্থাৎ মোট যে স্টুডেন্ট সেখানে প্রতি বেঞ্চে যদি 3 জন করে বসে, সেক্ষেত্রে 7 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। এখন যদি আপনি বেঞ্চ সংখ্যা বের করতে যান তাহলে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে তো আপনি বসতে দিতে পারছেন না, তাহলে তাদেরকে আগে বাদ দিয়ে নিতে হবে, টোটাল সংখ্যা থেকে তাদেরকে বাদ দিয়ে নিতে হবে, তাহলে আপনার বেঞ্চ সংখ্যা বের হবে। তো আমি টোটাল সংখ্যা থেকে, অর্থাৎ টোটাল যে স্টুডেন্ট আছে সেখান থেকে যারা দাঁড়িয়ে আছে, যারা বেঞ্চ পায়নি, তাদেরকে আমি আগেই মাইনাস করে দিলাম। মাইনাস করে দিয়ে আমি বের করলাম কতজন ছাত্র আছে যারা হচ্ছে বেঞ্চে বসতে পেরেছে। তো বেঞ্চে যারা বসতে পেরেছে তারাই তো টোটাল, মানে স্টুডেন্ট যারা বেঞ্চে বসতে পেরেছে। আর যারা বেঞ্চে বসতে পেরেছে আমার ওই বেঞ্চ সংখ্যাগুলোই দরকার। যেহেতু এখানে কোনো বেঞ্চের খালি নাই, যারা ক্লাসে বসতে পারবে, তো তাদের সংখ্যা দিয়ে আমরা কি করেছি, বেঞ্চ সংখ্যাটা বের করে নিয়েছি। যেহেতু আমরা বাম পাশে বেঞ্চ সংখ্যা বের করেছিলাম তাই আমরা ডান পাশে বেঞ্চ সংখ্যা বের করেছি। তো এই সমীকরণকে সমাধান করলেই অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ এই এতগুলো কথা বলার কারণ হচ্ছে ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, অনেকেই ম্যাথটা হচ্ছে কনফিউশনে ভোগেন। মানে যাদের হচ্ছে এখনো ক্লিয়ার হয় না তারা এই ভিডিওটা যখন দেখবেন তখন এই জায়গাটা আর একবার দুবার দেখবেন, শুনবেন, তাহলেই হবে। তো এখানে এই এক্স এর এই টার্মটা আর এই টার্মটা দুটো একপাশে নিয়ে এসে তারপর হচ্ছে সমীকরণটা সমাধান করতে পারেন, অথবা এই দুটোকে একসাথে রেখেও সমাধান করতে পারেন। আচ্ছা, তারপরে আরেক ধরনের ম্যাথ হচ্ছে খুব কমন, যেমন এখানে 10 নম্বর ম্যাথটা বলেছে পরপর 3টি ক্রমিক সংখ্যার গুণফল। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলোর গ্যাপ হচ্ছে 1 করে, অর্থাৎ পরপর সংখ্যা মাঝখানে হচ্ছে 1 1 করে গ্যাপ। একটা যদি 6 হয়, একটা আরেকটা হবে 7, একটা হবে 8। তো এই যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার 5 6 7 অথবা 6 7 8 এরকম মানে সংখ্যা ধরে নিতে হয়। আপনি যদি এটা ডিটেলস করতে চান তাহলে করা যাবে। পরপর 3টি ক্রমিক সংখ্যা ধরেন, আপনি যদি ধরেন একটা সংখ্যা হচ্ছে এক্স, হ্যাঁ, আরেকটা সংখ্যা কি হবে, আরেকটা সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান। তো একটা সংখ্যা যদি এক্স ধরেন, আরেকটা হবে এক্স প্লাস ওয়ান, আরেকটা হবে এক্স প্লাস টু, আপনি এভাবে করে করতে পারবেন। তো করে সমান হচ্ছে কি করতে হবে, এখানে সমস্যা হচ্ছে বলেছে গুণফল, যদি যোগফল বলতো তাহলে জিনিসটা সহজ হতো, কিন্তু যেহেতু গুণফল বলেছে তখন আপনার বুঝতে পারছেন যে এই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এই সবগুলোকে আপনার গুণ করতে হবে। আর যদি গুণ করতে হবে সেক্ষেত্রে হচ্ছে এই গুণফলটা একটু জটিল হয়ে যাবে। তো এই ধরনের সব ম্যাথ আমরা যদি ধরে নিই, মান ধরে নিই, তাহলে খুব সহজ হয়। যেমন বলেছে পরপর 3টি ক্রমিক সংখ্যা, অপশন থেকে কিন্তু আপনি বের করতে পারবেন, অথবা অপশন যদি আপনার সংখ্যা দেওয়া নাও থাকে তাহলে আপনি সংখ্যাগুলো ধরে নেবেন এরকম, যে একটা সংখ্যা যদি এরকম 3 4 5 হয়, আপনি 3 4 5 ধরলেন প্রথমে, যে 3 4 5, 3 ইন্টু 4 ইন্টু 5,
অথবা আপনি ধরলেন হচ্ছে যদি 3 4 5 অ্যান্সার না আসে আপনি ধরবেন 4 × 5 × 6। এটা যদি আপনার না আসে তাহলে আপনি ধরবেন হচ্ছে 5 × 6 × 7। এটা যদি না আসে তাহলে আপনি ধরবেন 7 × 8 × 9। মানে মোটামুটি এরকম ধরলেই এর এর বেশি মানে বড় সংখ্যা খুব কম দেখা যায়, আমি দেখিনি আর কি। তো এগুলো গুণ করলে অ্যান্সার চলে আসে সাধারণত, ঠিক আছে? তো আমি যদি এখানে 3 4 5 গুণ করি, 3 4 12, 5 12 60, বলেছে তিনটা সংখ্যার গুণফল 120 হবে, তাহলে এটা হয় নাই। এরপরে দেখেন 4 5 20, 6 20 120, এই তিনটা গুণ করলে 120 আসে। তো আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেছি যে একটা সংখ্যা হচ্ছে 4, আরেকটা সংখ্যা হচ্ছে 5, আরেকটা সংখ্যা হচ্ছে 6। এখন বলেছে তাদের যোগফল কত, তাহলে এখানে যোগ করলে কত আসে? 6 আর 4 হচ্ছে 10, 10 আর 5 হচ্ছে 15, যোগফল আসে হচ্ছে 15। আপনি হচ্ছে এখান থেকে সমাধান করতে পারতেন, এটা গুণ করে বের করতে পারতেন, এখান থেকে গুণ করে তারপর হচ্ছে আপনার মিডল টার্ম করতে হবে। তো এইভাবে করলে অনেক জটিল হয়ে যায় অঙ্কগুলো, যেহেতু এই অঙ্কগুলো কমন, আপনারা হচ্ছে সংখ্যা ধরে নেবেন, তাহলে ম্যাথগুলো ইজিলি করা যাবে। এরপরে যে ম্যাথগুলো আছে এগুলো আপনারা পারবেন। যেমন এখানে বলেছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, তাহলে 3 গুণ হচ্ছে 3x আর দ্বিগুণ হচ্ছে 2x। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয় যোগফল। সংখ্যাটি কত, অর্থাৎ x এর মান বের করতে হবে। তাহলে 3x + 2x = 90, 5x সমান আসে 90, x এর মান চলে আসে 18 এখান থেকে। পরে যে ম্যাথটা আছে বলেছে কোন সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে, কোন একটা সংখ্যা আপনি ধরেন x, x এর 40% মানে কি, x এর 40/100। তো বলেছে কোন একটা সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে, তাহলে x এর 40% মানে 40/100, এর সাথে 45 যোগ করলে সংখ্যাটা কত হবে? তো এর সাথে যদি আমি 45 যোগ করি, তো প্রশ্ন মতো আমি লিখলাম যে x এর 40% প্লাস হচ্ছে 45 সমান হচ্ছে কত থাকে, ওই সংখ্যাটাই পাওয়া যায় বলেছে। আমি প্রশ্নে প্রথমে ধরেছিলাম যে সংখ্যাটা হচ্ছে x, তো বলেছে সংখ্যার x এর 40% এর সাথে 45 যোগ করলে ওই সংখ্যাটা অর্থাৎ x ই পাওয়া যায়। তো এটাকে সমাধান করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আমি শূন্য শূন্য এখানে কাটবো, কাটার পর এখানে থাকবে 2/5। তো আপনি হচ্ছে x গুলোকে এক পাশে নিয়ে আসতে পারেন আর 45টাকে আলাদা রাখতে পারেন, অথবা এই দুইটাকে একসাথে করেও করতে পারেন। এখান থেকে সলভ করলে x এর মানটা চলে আসবে। তো এটা আপনার অপশন থেকে করতে পারেন, যেহেতু এখানে অপশনে আপনার একটা সংখ্যা দেওয়া থাকবে। তো আপনার ওই সংখ্যার, যেমন 75 যদি আপনি 40% বের করেন, তার সাথে 45 যোগ করলে 75ই পাওয়া যাবে। বলেছে যে সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে ওই সংখ্যাটা পাওয়া যায়। তো এখন এই 75 যদি আপনি 40% বের করেন, 75 এর 40% কত আসে দেখেন, 75 এর 40% করলে যেটা পাওয়া যাবে তার সাথে 45 যোগ করলে 75ই হইতে হবে। যদি এরকম হয় তাহলে সেটা হচ্ছে আমার অ্যান্সার। আপনি যদি অপশন টেস্ট দিয়ে করতে চান, এখানে 40 ভাগ হচ্ছে 100। তো আমি যদি এখানে এটা যদি সলভ করি, তাহলে 40/100 কাটাকাটি করলে একটু আগে আমরা দেখেছিলাম 2/5 এসেছিল, যে ডান পাশে করা আছে। যদি আমরা এই 40/100 কে কাটাকাটি করি তাহলে আসলে হচ্ছে 2/5। আমি ডিরেক্ট এখানে 2/5 লিখে ফেললাম। তো 2/5 হলো, দেখেন এখানে 5 আর 75 যদি আমি কাটি তাহলে থাকে হচ্ছে 5 15 75 আসে, 15 দোকানে 30 আসে। এই 30 এর সাথে যদি আপনি 45 যোগ করেন তাহলে কিন্তু হচ্ছে কত আসে, 75 আসে। অর্থাৎ 75 এর 40% আসে হচ্ছে 30, এর সাথে যদি আপনি 45 যোগ করেন তাহলে ওই সংখ্যাটাই পাওয়া যায়, অর্থাৎ 75 আবার পাওয়া যাবে। এটা হচ্ছে আপনার অপশন টেস্ট দিয়ে করলে। তারপর হচ্ছে যেমন এখানে আরেকটা অঙ্ক আছে যেটা অপশন টেস্ট ছাড়া করা মানে একবারে খুবই টাফ। যেমন এখানে বলেছে একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি। একটা সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি। একটা সংখ্যা হচ্ছে এক্স, তার বর্গ হচ্ছে এক্স স্কোয়ার। বলেছে এই সংখ্যাটার বর্গমূলের চেয়ে বর্গটা কত বেশি হবে, 14 বেশি হবে। তো আমরা এখানে সংখ্যাটা ধরলাম এক্স, এক্স ধরলে সংখ্যাটার বর্গ হচ্ছে এক্স স্কোয়ার আর সংখ্যাটার বর্গমূল হচ্ছে √x, তাহলে বর্গটা বর্গমূল থেকে 14 বেশি। এখন এটাকে আপনি কি সলভ করতে পারবেন মিডল টার্ম দিয়ে? নরমাল মিডল টার্ম দিয়ে সলভ করা যাবে না, এটা খুব ঝামেলার। তো এটা যদি আমরা অপশন টেস্ট দিয়ে করি তাহলে কাজটা ইজি হয়ে যায়। তাহলে একটা সংখ্যা যদি আপনি ধরে নেন, ধরেন একটা সংখ্যা ধরেন 5, তো 5² - √5। ডান পাশে একটা পূর্ণ সংখ্যা আছে, √5 করলে জীবনে পূর্ণ সংখ্যা আসবে না। মানে এখানে এমন একটা সংখ্যা ধরতে হবে, এক্স এর মান এমন এমন একটা অপশনে যে মানগুলো দেওয়া থাকবে এখানে এমন একটা মান ধরতে হবে যেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ পূর্ণবর্গ সংখ্যা না হলে এখান থেকে কখনোই পূর্ণ সংখ্যা বের হবে না। তাও অপশন থেকে যদি আমরা ধরেন 4 ধরি, যদি আমরা 4 ধরি তাহলে 4 কে যদি রুট করি, 4 কে রুট করলে 2 আসে। আর এখানে 4 ধরলে 4 4 16। তো 16 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে আসে কত, 14 আসে। অর্থাৎ অপশন থেকে আমরা অপশনটা পিক করার সময় এমন ভাবে পিক করব, একটু চোখ কান খোলা রেখে। এখানে ডান পাশে দেখতে পাচ্ছি একটা পূর্ণ সংখ্যা আসবে, কিন্তু এখানে √5 বসালে বা √3 বসালে বা √2 বসালে এই সবগুলো হচ্ছে অমূলক সংখ্যা। তাহলে অমূলক সংখ্যা যদি আমি
অমূলদ সংখ্যার সাথে অন্য যে কোনো সংখ্যা যোগ বিয়োগ করলে সেটা অমূলদ সংখ্যা আসে, কিন্তু আমাদের ডান পাশে একটা মূলদ এবং পূর্ণ সংখ্যা আছে। তাহলে এখানে অপশন থেকে আমরা এমন একটা সংখ্যা নিব যেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, যেটা বসালেই হচ্ছে সমীকরণের দুই পাশটা সমান হবে। অর্থাৎ এই অপশন টেস্টের সময় যেন আমরা সময়টাকে বাঁচাতে পারি, সেই জন্য একটু চোখ কান খোলা রেখে ম্যাথটা করতে হবে। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং ম্যাথ আছে, এটা মেন্টাল অ্যাবিলিটির একটা ম্যাথ, সমীকরণের মধ্যে পরে বিধায় আমি এটা এখানে দিলাম 5 নম্বর ম্যাথটা। তো এখানে 5 নম্বর ম্যাথটা বলেছে একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হয় তার 1.5 গুণ হচ্ছে কট আউট হয়, মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হয়, এই দলে কতজন কট আউট হলো? ঠিক আছে, তো একটা ক্রিকেট দলে থাকে হচ্ছে 11 জন খেলোয়াড়, থাকে হচ্ছে 11 জন একটা দলে, এটা আমরা জানি। আর আউট হয় 10 জন, একজন কিন্তু আউট হয় না, সবসময় লাস্টের একজন অপরাজিত থেকে যায়। অর্থাৎ মানে যেহেতু দুইজন দুজন করে খেলে, একজন আউট হয়ে গেলে লাস্টে যে একা থাকে সে কিন্তু আর খেলতে পারে না, সে কিন্তু এমনি অপরাজিত থেকে যায়, সে আর আউট হয় না। টোটাল একটা খেলার মধ্যে মানে একটা টিমের আউট হয় হচ্ছে টোটাল 10 জন। এখন বলেছে যে একটা ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হয় তার 1.5 গুণ হচ্ছে কট আউট হয়। ঠিক আছে, স্ট্যাম্প আউট হয় যতজন তার 1.5 গুণ হচ্ছে কট আউট। আপনি যদি স্ট্যাম্প আউট ধরে নেন এক্স, তাহলে কট আউট কত হবে? তার 1.5 গুণ, 1.5 গুণ মানে হচ্ছে 3/2। 3 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1.5 হয়, মানে 1.5 হয়। তাহলে একটা যদি আমরা যদি ধরি যে স্ট্যাম্প আউট হচ্ছে এক্স, তাহলে তার কট আউট হবে তার 1.5 গুণ, অর্থাৎ 3/2 ইন্টু এক্স। তাহলে এটা হচ্ছে তার কট আউট। আচ্ছা, তাহলে তো এখানে আমরা ধরেছি স্ট্যাম্প আউট হচ্ছে এক্স আর কট আউট হচ্ছে 3/2x। তো আর বলেছে মোট উইকেটের অর্ধেক হচ্ছে বোল্ড আউট। এখন মোট উইকেট কয়টা? তাহলে মোট উইকেট হচ্ছে 10টা। আমি আগেই বলেছি যে আউট হবে 10 জন, 11 জন কিন্তু আউট হতে পারবে না। এখন 10 জনের অর্ধেক হচ্ছে বোল্ড আউট হয়, তাহলে 10 জন অর্ধেক মানে হচ্ছে 5 জন। তো এখান থেকে সমান হচ্ছে টোটাল কত হবে? 10টা। অর্থাৎ এই সবগুলো মিলে টোটাল উইকেট হবে 10টা উইকেট, কারণ উইকেট আউট হতে পারে সর্বোচ্চ 10টা। তো এই সমীকরণ থেকে আমরা যদি এক্স এর মান বের করতে পারি, এক্স এর মান বের করলে এটা পাওয়া যাবে হচ্ছে স্ট্যাম্প আউটের সংখ্যা। কিন্তু আমাদের এই প্রশ্নে স্ট্যাম্প আউটের কথা বলে নাই, আমাদের এই প্রশ্নে বলেছে কট আউটের সংখ্যা। তাহলে আমাদের কট আউট বের করার জন্য এক্স এর মান বের করার পর 3/2x বের করলে অ্যান্সারটা হয়ে যাবে। আপনি চাইলে অপশন টেস্ট দিয়ে করতে পারেন, মানে এই সমীকরণটা বের করার পর আপনি চাইলে অপশন টেস্ট দিয়ে করতে পারেন। যেমন ধরেন যদি অপশন টেস্ট দিয়ে আমরা করি, এক্স এর এমন একটা মান বসাইতে হবে যেটা এখানে বসালে সমীকরণের দুই পাশটা সমান হবে। তাহলে এখানে এক্স এর মান আপনি কখনোই 3 বসাবেন না বা 5 বসাবেন না, কারণ 3 বা 5 বসালে নিচে 2 এর সাথে কাটা যাবে না। এমন একটা সংখ্যা এখানে বসবে যেটা হচ্ছে 2 এর সাথে কাটা যাবে, কারণ উইকেট সংখ্যা তো ভগ্নাংশ হইতে পারবে না। উইকেট সংখ্যা হয় বেরোবে 2টা, মানে 3টা অথবা 4টা অথবা 5টা। তো আমাদের এখানে এক্স এর মান যখন আমরা বসাবো তখন অবশ্যই এগুলো খেয়াল করবো একটু, এখানে কোন সংখ্যাটা বসালে নিচে 2 এর সাথে কাটা যাবে। তাহলে আমরা প্রথমে এখানে 4 বসাতে পারি, 8 বসাতে পারি, ঠিক আছে। এখানে কখনো 8ও বসবে না, কারণ 5টা উইকেট হচ্ছে বোল্ড আউট হয়, তাহলে বাকি আর উইকেটই আছে মাত্র 5টা। এই 5টার সাথে আর 5 যোগ করলে 10 হবে, তার মানে এখানে যে সংখ্যাটা হবে সেটা অবশ্যই 5 থেকে ছোট একটা সংখ্যা হবে। তো যদি আমি এখানে 4 ধরি, এক্স এর মান 4 ধরলে 4 আর 2 কাটা যাবে, থাকবে 2, 3 দোকানে 6, ঠিক আছে। এখানে 3 দোকানে 6, এত বড় আসে কেন? আচ্ছা, 3 দোকানে 6 আসবে, আর এখানে আসবে হচ্ছে 6 আর 4 10। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এখানে যদি অপশনে বসাই আচ্ছা, যেটা বলছিলাম, তো এটা যদি সলভ করেন তাহলে এক্স এর মান আসবে। এক্স এর মান আসার পরে আপনার যেহেতু বের করতে বলেছে যে 1.5 গুণ কট আউট, আপনি হচ্ছে 1.5 গুণ কট আউটটা বের করবেন। আচ্ছা, তাহলে সমীকরণটা আবার একটু শোনেন। বলেছে একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হয়, স্ট্যাম্প আউট যদি আপনি এক্স ধরে নেন তাহলে কট আউট হবে তার 1.5 গুণ। আর বলেছে মোট উইকেটের অর্ধেক হচ্ছে বোল্ড আউট, তাহলে অর্ধেক হচ্ছে মোট উইকেট 10টা হলে তার অর্ধেক হচ্ছে বোল্ড আউট, মানে 5। তাহলে টোটাল হচ্ছে কয়টা হবে? 10টা হবে। তো অপশন থেকে যদি আপনার একটা মান বসান এখানে, তাহলে হচ্ছে আপনার সমীকরণের একটা অ্যান্সার আসবে। কিন্তু এখানে অপশনে থেকে যদি আমরা এখানে বসাই মান,
আচ্ছা, আমরা যদি এখান থেকে অপশন থেকে মান বসাই, আমাদের এখানে সমীকরণটা মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে। আমরা আবার একটু প্রথম থেকে দেখি। নাকি ঠিক আছে বুঝতে পারছি না। আচ্ছা, আপনারা সলভ করলেই বুঝবেন অ্যান্সার আসে কিনা দেখেন। সলভ করে দেখেন। এই সমীকরণকে সলভ করলে অ্যান্সারটা আসবে। এই সমীকরণটা একটু সলভ করে দেখেন তো একজন। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে এই যে অপশনে অ্যান্সার একটু ভুল আছে। এটা হচ্ছে ২ জন হবে। আর ২ জন হচ্ছে স্ট্যাম্প আউট হবে। মানে এক্স এর মান আসবে ২ আর অ্যান্সার যদি স্ট্যাম্প আউট চাইতো তাহলে ২ জন হইতো। কিন্তু এখানে স্ট্যাম্প আউট চায় নাই। এখানে চেয়েছে হচ্ছে কট আউট। আমরা হচ্ছে বারবার কট আউট এর মানটা ধরে বসানোর চেষ্টা করছিলাম। তো দেখেন আমাদের অ্যান্সার আসে এখানে এক্স এর মান 2 আসে। তো 2 হচ্ছে স্ট্যাম্প আউট সংখ্যা। কিন্তু প্রশ্নে কিন্তু স্ট্যাম্প আউট চায়নি। স্ট্যাম্প আউট চাইলে কিন্তু আমাদের অ্যান্সার ২ হইতো। আর হচ্ছে চেয়েছে হচ্ছে কট আউট। তাহলে কট আউট কত? ১.৫ গুণ। তাহলে কট আউট হচ্ছে 3/2 অর্থাৎ এক্স এর ১.৫ গুণ। তাহলে এক্স এর ১.৫ গুণ হচ্ছে এক্স এর যে মান তার ১.৫ গুণ করতে হবে। এক্স এর মান হচ্ছে 2, 2 কাটলে আসে হচ্ছে 3 অর্থাৎ এখানে অ্যান্সার আসে হচ্ছে 3। অ্যান্সার 3 ঠিক আছে, কিন্তু আমাদের যদি প্রশ্নে যেহেতু স্ট্যাম্প আউট তাহলে এক্স এর মান হয়তো 2 আর যেহেতু এখানে কট আউট চেয়েছে তাহলে হচ্ছে এক্স এর মানের ১.৫ গুণ হবে। তাহলে অর্থাৎ অ্যান্সার হচ্ছে 3। অ্যান্সার ঠিক আছে। আমি বারবার এই 3 ধরে অ্যান্সার করার চেষ্টা করছিলাম। এইজন্য হচ্ছে আমার অ্যান্সার মিলছিল না। এখন মিলেছে। তো আমরা যে সমীকরণগুলো সলভ করলাম, তো আমাদের এখানে মূল যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে আপনার আ কি করা? আমাদের এখানে